টিউবারকুলোসিস একটা মানে প্রাচীন অসুখ। এটা বহু বছর আগে থেকেই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর কজেটিভ অর্গানিজম ব্যাকটেরিয়া। এটা ধর মানে আবিষ্কার হয়েছে বহু বছর আগে। এবং যেহেতু জীবাণু ঘটিত রোগ, এটা মেইনলি এয়ারবোর্ন ট্রান্সমিশন হয়। কাশি বা কিছু কিছু ক্ষেত্রে খাবারের মাধ্যমে, কিছু কিছু ক্ষেত্রে চামড়া ইনকুলেশনের মাধ্যমে, স্কিন টিবি হতে পারে, কাশির মাধ্যমে রেসপিরেটরি ড্রপলেট হয়, এরোসলস জেনারেটেড হয়। কাশি বা নর্মাল কথাবার্তা, খুব যাদের ওপেন টিউবারকুলোসিস আছে, ফুসফুসের মধ্যে যাদের ক্যাভিটিস আছে, যাদের স্পুটাম পজিটিভ টিবি বলি আমরা, সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে সাধারণ মানে খুব কাছাকাছি 3 ফুটের দূরত্বের মধ্যেও বসে থাকলে হাওয়ার মাধ্যমে এয়ারবোর্ন ট্রান্সমিশন হয়। আর যেটা স্কিন ইনকুলেশন বললাম, কিছু কিছু ক্ষেত্রে খাবারের মাধ্যমেও পেটে ইলিওসিক্যাল রিজিয়নে, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, ইন্টেস্টাইনের মধ্যে টিবি হতে পারে। এবং আনপাস্তুরাইজড মিল্ক, তার মাধ্যমে কিন্তু টিবি ছড়াতে পারে। টিবি ভীষণ কমন একটি অসুখ এবং বিভিন্ন ভাবে এর প্রকোপ দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে। এবং এখনকার দিনে টিবির যেমন ইনসিডেন্সেস অনেক বাড়ছে, তার মূল কারণ হচ্ছে বিভিন্ন রকমের ইমিউনো সাপ্রেসিভ মেডিকেশনস, যেমন স্টিরয়েড, বিভিন্ন ধরনের আর্থারাইটিস, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, কিডনি লিভার ট্রান্সপ্লান্টেশন, যে ধরনের ইমিউনিটি কমানোর ওষুধ দেওয়া হয়, তাতে অনেক সময় আমাদের ফুসফুসে, টিবিতে একটা জীবাণু, সে আমাদের ফুসফুসে লুকিয়ে থাকে। সবার মানে ইনফেকশন মানেই অসুস্থ নয়, রোগ নয়। তো সেটা রিঅ্যাক্টিভেশনের মাধ্যমে হয়। এবং এইচআইভি প্যান্ডেমিক, এইচআইভির জন্য মানে ডিসেমিনেটেড টিবি, একটা মানুষের পেট, বুক, ব্রেন, চোখ সব জায়গায় টিবি ছড়িয়ে পড়া, বোন ম্যারোর মধ্যে ছড়িয়ে পড়া। তো সেই জিনিসগুলো আমরা দেখে থাকি। এবং ইদানিং কালে টিবি কিছু চরিত্রগত পরিবর্তন, রেজিস্ট্যান্ট টিবি, এগুলো তো আমরা দেখে থাকি, যেটা বিভিন্ন আলোচনা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। টিবি হওয়ার মূলত যে কারণ আমি বললাম, আমাদের দেশে আমরা হচ্ছে একটি হাইলি এন্ডেমিক কান্ট্রি। আমাদের দেশে টিবি প্রচুর মানুষের শরীরে, ফুসফুসে বা বিভিন্ন জায়গায় টিবি জীবাণু লুকিয়ে থাকে। যদি ইমিউনিটি নর্মাল থাকে, তখন সেগুলো আর কি সুপ্ত অবস্থায় গ্ল্যান্ডের মধ্যে বিভিন্ন জায়গায় থাকে, ম্যাক্রোফেজের মধ্যে থাকে। মূল কারণ হচ্ছে, যখন আমাদের ইমিউনিটি যে যে ক্ষেত্রে কমে যায়, ধরুন বয়সজনিত কারণে, খুব ছোট বাচ্চার ক্ষেত্রে, যাদের আমি একটু আগে উল্লেখ করলাম, যাদের স্টেরয়েড রেসিপিয়েন্ট, যারা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খায়, যাদের এইচআইভি আছে, লো CD4, তাদের ইমিউনিটি যখনই কমে যায়, তখনই সেটা টিবি প্রকাশ পায়। সেটা ফুসফুসের টিবি হতে পারে, পেটের টিবি হতে পারে, ব্রেনের, চোখের টিবি হতে পারে। এর সঙ্গে নিউট্রিশন, পুষ্টিগত কিছু রিলেশন বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে। আমরা যদি ঠিক মতো খাবার দাবার গ্রহণ না করি, টাইমে সময়ে খাবার ঠিক মতো না খাই, নিউট্রিশন পুয়ার থাকলে টিবির সম্ভাবনা বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে যে ওভার ক্রাউডেড প্লেস, যেমন ধরুন স্লাম এরিয়াস, বস্তি, বা খুব কনজেস্টেড এরিয়া, ইভেন কিছু কিছু ক্ষেত্রে টিবি ধরুন যাদের ধরা পড়েনি সেরকম পেশেন্ট হাসপাতালেও যদি থাকে, পার্শ্ববর্তী পেশেন্টের বেড ডিস্টেন্স যদি কম থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়ে থাকে, একজনের থেকে আরেকজনের হয়ে যেতে পারে। বা বাড়িতে একজনের ধরুন ওপেন পালমোনারি টিউবারকুলোসিস থাকলে, একটা ছোট বাচ্চা বা বয়স্ক লোক, তাদের মধ্যে ছড়িয়ে যেতে পারে। তো মূলত ইমিউনো কম্প্রোমাইজ, প্রথমত এজেন্ট যেটা বললাম আগে, খাওয়ার মাধ্যমে, স্কিন ইনকুলেশনের মাধ্যমে, খাবারের মাধ্যমে ঢোকা। তো নর্মাল ইমিউনিটি থাকলে সেটা রোগ হিসাবে প্রকাশ পায় না। রোগ হিসেবে প্রকাশ পাওয়ার জন্য পুয়ার নিউট্রিশন, ইমিউনিটি কম, এইচআইভি উইথ স্লো CD4, নিউট্রিশন, ওভার ক্রাউডেড এলাকা, একসাথে থাকা একটা ঘরের মধ্যে একসাথে 10 জন 15 জন থেকে একজনের একটু হলে সেই জিনিসটা দেখা গেছে অন্য আরো সবার মধ্যে সেটা খুব তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে পড়ে। এবং এখনকার দিনে যে বিভিন্ন রকমের ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, তাদের ক্ষেত্রেও টিবির প্রকোপ সেই কারণেই বেড়ে যাবে। এভাবেই টিবি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে। এবং টিবির যেহেতু একটা অদ্ভুত ব্যাপার হলো, হিউম্যান রিজার্ভার, এটা মানুষের শরীরেই মেনলি থাকে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা। অন্য কিছু জীবাণু আছে, সেগুলো অন্য বাইরে এনভিরনমেন্টেও থাকে। সুতরাং হিউম্যান রিজার্ভার, এবার হিউম্যান রিজার্ভার তো ওইভাবে কখনো মানে শেষ করে দেওয়া যায় না, এটা থাকবেই মানুষের শরীরে। একবার তো কাজী আমৃত্যু। বুকের মধ্যে যে বিভিন্ন গ্ল্যান্ড থাকে দুটো ফুসফুসের মাঝখানে, সেই গ্ল্যান্ডের মধ্যে ওটা লুকিয়ে থাকে এবং সেখান থেকে রিঅ্যাক্টিভেশন হয়। তো মূলত যে 4-5টা কারণ আমি বললাম, তার মাধ্যমে টিবি এবং আম, হয়ে যাওয়া টিবি রোগ প্রকাশ পাওয়া মানুষের শরীরে, সেটা হয়ে থাকে।
সিমটমস ব্যাপারে আমরা অর্গান স্পেসিফিক সিমটম আমরা বলতে পারি। ধরুন ফুসফুস, যেটা সব থেকে কমন, ফুসফুসের টিবি। ফুসফুসের টিবির ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, পেশেন্টের একটা বেশ কিছুদিন ধরে, দীর্ঘদিন ধরে একটা লো গ্রেড ফিভার, 99, 100, এরকম একটা হালকা ফিভার। কখনো কখনো সেটা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেটা বিকেলের দিকে আসে। তো সেই ফিভারের একটা ব্যাপার থাকছে। খিদে কমে যাওয়া, এটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে পেশেন্টের খিদে আস্তে 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 খিদে কমতে থাকে, ওয়েট কমে যাওয়া পেশেন্টের। এই ধরনের যে সিমটম, কাশি, জ্বর, তার সঙ্গে ধরুন কাশি থাকলো, খিদে কমে গেল, ওজন কমে গেল, কাশির সঙ্গে কখনো কফ, কখনো 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 দেখা গেছে যে রক্ত পর্যন্ত ওঠা, সেগুলো টিবির কিছু কিছু সিমটম। এবং যে ক্ষেত্রে প্লুরাল এফিউশন হয়, ফুসফুসের বাইরে যে পর্দাটা থাকে তার বাইরে যে জল জমে যাওয়া, সেটাও বুকের এক ধরনের টিবি। সেক্ষেত্রে দেখা যায় শ্বাসকষ্ট, ওই সময় জ্বর, কাশি, একটা বুকের এক সাইডে ব্যথা, পরবর্তীকালে আস্তে আস্তে ব্যথাটা কমে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। ব্যথাটা প্লুরাইটিস থেকে তারপরে বুকে জল জমলে শ্বাসকষ্ট। জ্বরটাও তখন আস্তে আস্তে একটু হয়তো কমের দিকে যায়, কিন্তু ইরেগুলার ফিভার। এটা মূলত ফুসফুসের টিবি। পেটের টিবি হলে একই রকম, ধরুন কখনো কখনো ফিভার থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু তার খিদে কমে যাওয়া, পেটে ক্রনিক্যালি পেন, অপুষ্টি, ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন থাকতে পারে, পেটে ব্যথা, এগুলো পেটের টিবির মধ্যে দেখা যেতে পারে। যদি ইউরিনারি কিডনিতে টিবি হয়, প্রলং ফিভার, পেচ্ছাপে কখনো কখনো জ্বালা, কখনো কখনো শিরদাঁড়ার দুপাশে, মানে পিঠের ব্যাক সাইডের নিচের দিকে শিরদাঁড়ার দুপাশে একটু ব্যথা, এগুলো থাকতে পারে। ধরুন গ্ল্যান্ড টিবি হলো, মোস্ট কমন হচ্ছে সার্ভাইকাল গ্ল্যান্ডস, ঘাড়ের যেসব লিম্ফ নোডস গুলো আছে সেই লিম্ফ নোডস গুলো ফুলে যাওয়া, সঙ্গে হালকা জ্বর কখনো আসে কখনো আসে না, কখনো কখনো গ্ল্যান্ড ফেটে সেখান থেকে পুজ রক্ত বেরোনো। মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি টিবি, ইনফার্টিলিটি নিয়েও প্রেজেন্ট করতে পারে, বাচ্চা না হওয়া, টিউবের মধ্যে টিবি, যে ফ্যালোপিয়ান টিউব থাকে তার থেকে হতে হতে পারে। ব্রেনে যদি টিবি হয়, যেটা এখন আমরা বেশ কিছু মানে হসপিটাল বা প্রাইভেট প্র্যাকটিস আমরা দেখছি, ব্রেন টিবি, টিউবারকুলার মেনিনজাইটিস, মূলত ফিভার, হেডেক, ভমিটিং এবং আলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সমস্যা, পেশেন্ট একটু অল্টার্ড বিহেভিয়ার, ভুল বকা, পেশেন্ট ওরিয়েন্টেশন নেই, বাড়িতে সকালটাকে দিন বলছে, দিনটাকে সকাল বলছে, রাত্রি বলছে, এইরকম যেসব সিমটম কোথায় আছে বলতে না, অল্টার্ড সেন্সোরিয়াম বলি আমরা ডাক্তারি পরিভাষায়, সঙ্গে ফিভার, হেডেক, তো এগুলো ব্রেন টিবি, টিউবারকুলার মেনিনজাইটিস এর লক্ষণ। তো অর্গ্যান স্পেসিফিক প্রত্যেকটা অর্গ্যানের আলাদা আলাদা সিমটম, যেগুলো আমি আলোচনা। টিউবারকুলোসিস স্প্রেড মূলত, যে পালমোনারি টিউবারকুলোসিস হয় সেটা মূলত কাশি, কাছাকাছি দীর্ঘ সময় কাটানো, যেমন বাড়ির বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে একসাথে অনেকে থাকলে, এটা এয়ারবোর্ন ট্রান্সমিশন হয়। কাশির মাধ্যমে এই টিবির জীবাণুটা হাওয়ার মধ্যে মানে ভেসে বেড়ায়, বা আরেকজন যে আশেপাশে থাকলো সে যখন নিঃশ্বাস নিল ফুসফুসে ঢুকলো। তো এভাবেই মূলত পালমোনারি টিবি ছড়ায়। আর কিছু কিছু খাবারের মাধ্যমে, বলছিলাম প্রথমে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিবি হয়। কিছু কখনো কখনো স্কিন ইনোকুলেশন, কিছু এনভিরনমেন্টাল মাইক্রোব্যাকটেরিয়াও আছে, সেগুলো চামড়ার মধ্যে বিভিন্নভাবে ইনোকুলেশন হয়। কখনো কখনো কোনো সার্জারির সময়, যেমন হার্নিয়া সার্জারি বা কোনো নি রিপ্লেসমেন্ট হলো, যে ইমপ্লান্ট গুলো বসলো, তার মধ্যেও কিছু এনভিরনমেন্টাল মাইক্রোব্যাকটেরিয়া, তার থেকেও এক ধরনের আলাদা ধরনের টিবি, সেটা এই টিবি নয়, সেটা এরকম হতে পারে। তো মূলত এই কয়েকটা মাধ্যমেই এভাবেই স্প্রেড, যেটা সেটা আমরা দেখি। টিউবারকুলোসিস ডায়াগনোসিস লাস্ট 10 বছরে অনেক পরিবর্তন এসে গেছে। আগে আমরা মেইনলি মাইক্রোস্কোপের মাধ্যমে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই বলি টিবির জীবাণু দেখেই আমরা ডায়াগনোসিস করতাম, এবং দেখা গেছে, এবং ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি তাতে আমরা ধরতে পারতাম না, মরফোলজি দেখে, জীবাণু দেখে তো জীবাণুটা কোন ওষুধে মরবে বোঝা যায় না। তো এখনকার দিনে অনেক জেনেটিক টেস্টিং এসে গেছে, এবং মূলত আমরা যে পালমোনারি টিউবারকুলোসিস এর ক্ষেত্রে আমরা কফ পরীক্ষা, প্লুরাল ফ্লুইড, যেটা যদি প্লুরাল এফিউশন থাকে, বুকে জল জমা, যেটা জলটা বার করে তার পরীক্ষা, এবং কখনো কখনো প্লুরাল বায়োপসি, যদি ফুসফুসের মধ্যে, দুটো ফুসফুসের মাঝখানে যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড বড় থাকে, হয়তো লাংসে কোনো ইয়ে নেই, সিটি স্ক্যান করলাম লাংসে ফুসফুসে কোনো লিশন নেই, কিন্তু গ্ল্যান্ড ফুলে আছে, তখন গ্ল্যান্ডের বায়োপসি করা। যদি সার্ভাইকাল লিভ নোডস, ঘাড়ের যে গ্ল্যান্ডে টিবি হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা গ্ল্যান্ডের বায়োপসি করে করি। আর যদি পেটে থাকে তাহলে পেটে পেরিটোনিয়াম বলা হয়, বা খাদ্যনালী,
সেগুলোর যেখানে ফুলে আছে বা যেই জায়গাগুলো মোটা হয়ে গেছে বা যেই জায়গাগুলোতে গ্ল্যান্ড আছে, সেগুলো সিটি স্ক্যান গাইডেড বায়োপসি করি, অথবা কখনো কখনো কোলোনোস্কোপি করেও বায়োপসি নেওয়া হয়। এবং নেওয়ার পরে মূলত দুটো টেস্ট, একটা হচ্ছে মাইক্রোস্কোপি এবং এখন যেটাকে বলা হচ্ছে জিন এক্সপার্ট টেস্ট। জিন এক্সপার্ট টেস্টটা খুবই মানে দ্রুত টিবির ডায়াগনোসিস করতে পারে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে ও ডায়াগনোসিস করে দেয় যে ওই টিস্যুর মধ্যে বা কফের মধ্যে বা গ্ল্যান্ডের যে বায়োপসি তার মধ্যে বা কোনো জল, ব্রেনে যদি টিবি হয়, যেমন পিঠের শিরদাঁড়ার থেকে জল বার করে সিএসএফ টেস্ট করি আমরা। সেই সিএসএফ টেস্ট করে সেই সিএসএফ জলে টিবির থেকে পেটে জল জমে অনেক সময়, অ্যাসাইটিস বলে, সেই জলের থেকে জিন এক্সপার্ট টেস্ট করলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ধরা পড়ে। এবং শুধু তাই না, জিন এক্সপার্ট টেস্টের মাধ্যমে জানতে পারে এটা নর্মাল টিবি না ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। মূলত এটা হচ্ছে মেন মানে মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস। সঙ্গে কালচার বলা হয়, মিজিট কালচার, সেই স্যাম্পেল গুলো যেগুলোতে আমরা মাইক্রোস্কোপে দেখছি সেটাই কালচারের মাধ্যমে আমরা দেখতে পারি। টিবির জীবাণু সময় লাগে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে সেটা গ্রোথ হওয়ার। এটা একটা। আরেক হচ্ছে বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি টেস্ট। বায়োপসি মানেই সেটা ক্যান্সার বা ইয়ে নয়। হিস্টোপ্যাথোলজি টেস্ট, তাতে গ্র্যানিউলোমা আমরা দেখতে পাই। যে প্যাথোলজিস্ট তাদের সঙ্গে আমরা কথা বলি যে গ্র্যানিউলোমা আছে কিনা। তো গ্র্যানুলোমা এটা টিবির আরো অনেক কারণে গ্র্যানুলোমা হতে পারে, কিন্তু বায়োপসিতে যদি আমরা গ্র্যানুলোমা পাই মাইক্রোস্কোপে, তাহলে সেটা টিবির ফেভারে যায় যদি পেশেন্টের টিবির সিমটমস থাকে। ট্রিটমেন্ট আমি রেকমেন্ড করি, প্রতিটা পেশেন্টই গভর্নমেন্টের ডটস পরিষেবা রয়েছে, ডটস এর মাধ্যমে টিবির ওষুধ নেওয়া। এখানে 4 FDC বলে, ফিক্সড ড্রাগ কম্বিনেশন। 4টে ওষুধকে একটি ট্যাবলেটে একটা পার্টিকুলার মিলিগ্রাম করে মেশানো থাকে। ওজন অনুযায়ী আমরা বলি যে আপনি কেউ 3টে ট্যাবলেট খাবেন, কেউ 4টে ট্যাবলেট খাবেন। এবার কিছু কিছু জায়গার টিবি আছে, যেমন ব্রেন টিবি। ব্রেনে যদি টিবি মেনিনজাইটিস হয়, সেখানে টোটাল 2+4, 6 মাস দিলে হয় না, মিনিমাম 9 মাস থেকে 1 বছর অব্দি টিবির ওষুধ দিতে হয়। পেটে টিবি হলো, অ্যাবডোমিনাল টিবি, 6 মাস দিয়েও মনে হচ্ছে যে এটা ক্লিনিক্যাল ডিসিশন, যে কিছু মনে হচ্ছে এখনো পুরোপুরি ঠিক না, অল্প জল অল্প থিকেনিং এখনো আছে, কখনো কখনো আমরা তাকে কন্টিনিউয়েশন ফেজ বলে। কন্টিনিউয়েশন ফেজটা আমরা 3 মাস হয়তো বাড়িয়ে দিলাম, মানে 2+7, 9 মাস। মূলত ট্রিটমেন্ট হচ্ছে 2 মাসের ইন্টেন্সিভ ফেজ, 4 মাসের কন্টিনিউয়েশন ফেজ। কিন্তু কন্টিনিউয়েশন ফেজটা আমরা অনেকাংশেই বাড়িয়ে থাকি অর্গান স্পেসিফিক। যেমন টিউবারকুলার মেনিনজাইটিস, যেমন বোন টিবি, হাড়ের মধ্যে এক ধরনের টিবি হয়। বোন টিবি হলে বা জয়েন্ট টিবি হলেও আমরা অনেক সময় 9 মাস থেকে 1 বছর, সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। তো মূলত ইন্টেন্সিভ ফেজ, কন্টিনিউয়েশন ফেজ, 2+4, 6 মাস আমরা ওষুধ দিয়ে থাকি। প্রাইভেটেও বিভিন্ন জায়গায় টিবির ওষুধ অ্যাভেলেবেল আছে, বিভিন্ন নামে পাওয়া যায়। দুটো ওষুধই ভালো, অনেকেই গভর্নমেন্ট সেট আপে আসতে চান না, তাদের আমরা প্রাইভেটে, আমি আমার পার্সোনাল ক্লিনিক থেকেও তাদেরকে প্রাইভেটে টিবির চিকিৎসা করি। এবং একটা জিনিস হচ্ছে চিকিৎসা ব্যাপারে বলে রাখি, এখন সরকারি গাইডলাইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এবং বিদেশেও হয়ে গেছে, টিবি ধরা পড়লেই এইচআইভি টেস্ট কিন্তু মাস্ট। আবার টিবি হয়েছে, টিবির ওষুধ দিন, এইচআইভি টেস্ট করেন, এটা কিন্তু গভর্নমেন্টের নিয়ম। এটা আমি প্রথমেই বলছিলাম যে এইচআইভি এডস এর ক্ষেত্রে টিবির প্রকোপ অনেকাংশে বেড়ে গেছে, তাই সরকারি নিয়মই হয়ে গেছে যে যদি টিবি ধরা পড়ে কারোর এবং টিবির ওষুধ চলে, অতি অবশ্যই তাকে এইচআইভি এডস টেস্ট করতে হবে। এবং আমরা পেয়েও থাকি, অনেক পেশেন্টের আমরা দেখি এইচআইভি এডস আমার পার্সোনাল ক্লিনিকে, চেম্বারে বা যে হাসপাতালে আমি কাজ করি সেখানেও এইচআইভি এডস অনেকাংশে পজিটিভ আসে। সুতরাং তার আবার আলাদা চিকিৎসা, তার ইভ্যালুয়েশন তখন হয়ে যায়। শুধু এই যে টিবির চিকিৎসা করে দিলে, বন্ধ করে দিলেই হবে না। ইন্ডিয়া ইজ এ হাইলি এন্ডেমিক কান্ট্রি ফর টিউবারকুলোসিস। প্রচুর মানুষের শরীরে ফুসফুসের মধ্যে বা গ্ল্যান্ডে টিবি লুকিয়ে আছে, তার মানে তারা অসুস্থ নন, এর থেকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু প্রিভেনশন বলতে নিউট্রিশন ঠিক মতো বজায় রাখা, পেশেন্টের ওয়েল ভেন্টিলেটেড রুমে থাকা, কনজেস্টেড এরিয়া গুলোকে অ্যাভয়েড করা, সেটা তো আমাদের পক্ষে মানে বিয়ন্ড বিয়ন্ড ফিজিবিলিটি। যেটা মানে সোশিও ইকোনমিক ইমপ্রুভমেন্ট না হলে ওই ফ্যাক্টর গুলোকে আমরা চেঞ্জ করতে পারি না। তবে যেগুলো আমাদের হাতে আছে, যেমন নিউট্রিশন ঠিক রাখা, স্টিরয়েড গ্রুপের ওষুধ বা ইমিউনোসাপ্রেসিভ যেগুলো আমি আলোচনা করছিলাম, এই ধরনের ওষুধ চালু করার আগে বা এইচআইভি এডস এর ক্ষেত্রে কারো ধরা পড়লে টিবি স্ক্রিনিং করে নেওয়া, যে তাদের মধ্যে টিবির জন, এই ধরনের পেশেন্টদের টিবি রিঅ্যাক্টিভেশনের চান্স বেশি থাকে। তো তাদের ক্ষেত্রে আমরা যদি টিবি স্ক্রিনিং করে নিই যে তাদের এইচআইভির সঙ্গে টিবি আছে কিনা, তাহলে প্রথমে টিবির ওষুধ দিয়ে তারপরে এইচআইভির ওষুধ দেবো। যাদের ইমিউনোসাপ্রেসিভ স্টেরয়েড আমরা চালু করতে চলেছি, যেমন রিউমাটোলজির ডাক্তারবাবুরা দিয়ে থাকেন,
হিমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, বিভিন্ন ক্যান্সার, কিমোথেরাপি দেওয়ার আগে অবশ্যই টিবি স্ক্রিনিং করে নেওয়া দরকার। অ্যাটলিস্ট একটা চেস্ট এক্স রে, উটাম টেস্ট, একটা আলট্রাসোনোগ্রাফি করে পেটে কোথাও গ্ল্যান্ড আছে কিনা, কিছু ব্লাড টেস্টও হয়, সেই ব্লাড টেস্টের মাধ্যমেও অনেক সময় দেখে নেওয়া হয় যে টিবির কোনো রকম জীবাণু শরীরে আছে কিনা। কারণ যখন ইমিউনিটি কমবে ওগুলো বাড়বে এবং সেটা ট্রিটমেন্টে কারো কমপ্লিকেট করবে। তো সেই কারণে সেগুলো প্রিভেনশন। আর কারোর যদি টিবি হয়ে থাকে তাকে অ্যাটলিস্ট আইসোলেশনে রাখা, আলাদা ঘরে রাখা, মাস্ক পরে যদি সম্ভব হয় একটা বাড়িতে যে থাকলেন। আমরা হাসপাতালে যেমন আইসোলেশন ওয়ার্ড আছে আমরা সেখানে রাখি পেশেন্টদের। সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বাড়িতে থাকলে তো আর সেটা আইসোলেশন ওইভাবে, তখন ঘরেই রাখা। কিন্তু খাওয়া দাওয়া, জল, থালা বাসন এর মাধ্যমে টিবি ওইভাবে ছড়ায় না। কিন্তু এয়ারবোর্ন প্রিকশন, কাশি, এগুলো দেখে মাস্ক পরা এবং যারা ঢুকছেন তার সেবা যত্ন, খাবার দাবার, সেগুলো তারাও যদি একটু মাস্ক পরে থাকেন। ছোট বাচ্চাদের দূরে রাখা, বয়স্ক পেশেন্ট বাড়িতে যারা আছে তারা যদি ডায়াবেটিস থাকে, কিডনি ডিজিজ, তাদেরকে এদের থেকে দূরে রাখা যারা পজিটিভ আছে। অ্যাটলিস্ট ইনিশিয়াল ফেজ অফ থেরাপি 2 থেকে 3 সপ্তাহ, প্রথম 2 থেকে 3 সপ্তাহ ভীষণ ইম্পর্টেন্ট। এই সময়টাতেই সব থেকে বেশি টিবি ছড়িয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা হচ্ছে যেমন দুধের মাধ্যমে বলছিলাম, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস আরেক ধরনের টিবি, সেটা পেটে গিয়ে টিবি করে। পাস্তুরাইজড কাঁচা দুধ, গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় পুজো পার্বণে বিভিন্ন জায়গায় কাঁচা দুধ, এগুলো খাওয়ারও একটা মানে ইয়ে আছে, কিছু রিচুয়ালস আছে। তো সেগুলো যদি সম্ভব হয় একটু অ্যাভয়েড করা। পাস্তুরাইজড খাবার খাওয়া, মানে দুধটাকে যদি পাস্তুরাইজড করে তারপরে ব্যবহার করা হয়, খাওয়া হয়, সেগুলো একটা প্রিভেনশন অ্যাপ্রোচের মধ্যে পড়ে। আর যার যে কারোর টিবি সিমটম 2 সপ্তাহের বেশি, এখন তো 1 সপ্তাহই বলা হয়, 10 দিনের বেশি কাজ হলে ইমিডিয়েট লোকাল ডাক্তারবাবু হোক বা কোনো বড় প্রাইভেট বা সরকারি হাসপাতাল বা সরকারি হেলথ সেন্টারে ইমিডিয়েট যাওয়া, সেখানে গিয়ে তার চেস্ট এক্স রে, কফ পরীক্ষা সেগুলো করিয়ে নেওয়া। আর্লি ডায়াগনোসিস করে যত দেরি হবে সে আরো অনেক লোকের মধ্যে ছড়াচ্ছে। নিউট্রিশন ঠিক রাখা, যদি সুগার থাকে সুগারটাকে স্ট্রিক্ট কন্ট্রোলে রাখা, এগুলোই মোটামুটি টিবি প্রিভেনশনের স্টেপস। এবং অবশ্যই ওষুধটাকে কমপ্লিট করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওষুধ অনেক সময় দেখা যায় যে 15 দিন, 1 মাস, 2 মাস ওষুধ খাওয়ার পরে পেশেন্ট ভালো হয়ে গেল, ওষুধ ছেড়ে দেয়। আমরা প্রচুর পেশেন্ট পাই প্রতিদিন আমার ক্লিনিকে এবং হসপিটালে, এরকম ওষুধ খেয়ে ছেড়ে দেয়, ভালো আছি ডাক্তার আর খাইনি। 1 বছর পরে আবার টিবি সিমটম নিয়ে তারা ফিরে আসছে। এবং সেই সিমটম নিয়ে যখন ফিরে আসেন তখন আর অনেক ক্ষেত্রে দেখা গেছে সেগুলো ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয়, তখন পুরোনো ওষুধে আর কাজ করে না। তখন আবার নতুন ওষুধ তাদের দিতে হয়, অন্য ওষুধ, সেগুলো অনেক টক্সিসিটি বেশি, কমপ্লিকেশনস আছে সেগুলোর, ডিউরেশন বেশি। 1.5 বছর, 2 বছর অব্দি সেই টিবির ওষুধ খেতে হয়। এখানে নর্মাল টিবির ওষুধ 6 মাস খেলে সেরে যেতে হয়। এবং সেটাও একটা ইম্পর্টেন্ট, এমডিআর টিবিও প্রিভেন্ট করতে পারি ডাক্তারবাবুর পরামর্শ মতো বা সরকারি হাসপাতালে বা হেলথ সেন্টারের পরামর্শ মতো পুরো কোর্সটাকে কমপ্লিট করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট।